Hello everyone, welcome to TWS Academy. This is Arabul Rahman. You are watching TWS Academy General Awareness এবং জিকের 2 নম্বর পর্ব। আজকের ক্লাসটা গতকাল একটা ক্লাস করেছিলাম। আজকের এই 2 নম্বর পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর ফ্রি লাইভ ক্লাস প্রতিদিন দেখতে আমাদের TWS Academy এবং দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই রুটিন অনুযায়ী প্রতিদিন কিন্তু তোমাদের ক্লাস করানো হচ্ছে মন্ডে টু স্যাটারডে। তার সঙ্গে টেলিগ্রাম চ্যানেলও তোমরা যুক্ত হতে ভুলবে না। প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হলো। প্রথম প্রশ্নের উত্তরটা সকলে কমেন্ট করে জানিয়ে দাও। নিম্নলিখিতের মধ্যে কোন স্থানীয় বায়ুটি শীতল প্রকৃতির? স্থানীয় বায়ু সম্পর্কিত স্থানীয় বায়ুগুলোকে আমরা যদি দেখি, দুই প্রকৃতির বায়ু সাধারণত হয়ে থাকে, শীতল এবং উষ্ণ প্রকৃতির বায়ু। এখানে লু, চিনুক এবং ফন, মিস্ট্রাল ইত্যাদি নাম দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে উত্তর কোনটি হবে? দেখো সঠিক উত্তর কি হবে। দেখো লু বায়ুটা কি? লু বায়ুটা প্রবাহিত হয় কোথায়? লু বায়ু প্রবাহিত হয় আমাদের পশ্চিম ভারতে, উত্তর পশ্চিম ভারতে লু প্রবাহিত হয়। এই লুটা হচ্ছে কি, এটা একটা উষ্ণ বায়ু, উষ্ণ প্রকৃতির, উষ্ণ শুষ্ক প্রকৃতির কষ্টদায়ক একটা বায়ু। এছাড়া চিনুক বায়ু, চিনুককে আমরা কি বলি? তুষার ভক্ষক। এটাকে কি বলা হয়? তুষার ভক্ষক বলা হয় চিনুককে, বা তুষার খাদক বলা হয়। চিনুক বায়ু প্রবাহটা কি? তুষার ভক্ষক, মানে তুষারকে গলিয়ে দেয়, এই কারণে তুষার ভক্ষক বলা হয়। উষ্ণ প্রকৃতির বায়ু এটা আমেরিকার রকি পার্বত্য অঞ্চলের পূর্ব ঢালে যে প্রেইরি তৃণভূমি অঞ্চল আছে, তোমরা নিশ্চয়ই জানো প্রেইরি তৃণভূমি অঞ্চল আমেরিকাতে আছে, উত্তর আমেরিকাতে, সেখানে প্রবাহিত হয়। ফনটা হচ্ছে কি? ফনটা কিন্তু একটা উষ্ণ প্রকৃতির বায়ু। ফনটা অল্পস পর্বত অঞ্চল যে আছে ইউরোপের, সেই অল্পসের রাইন নদী উপত্যকায় প্রবাহিত হয়ে থাকে। অল্পস পর্বতের উত্তর দিকে অবস্থিত আছে রাইন নদী, সেই রাইন উপত্যকাতে ফন প্রবাহিত হয়। মিস্ট্রালটাও ইউরোপ মহাদেশে প্রবাহিত হয়, এটা অল্পস পর্বতেই সৃষ্ট হয়, কিন্তু এটা রোন উপত্যকায়, ফ্রান্সের রোন নদী উপত্যকাতে প্রবাহিত হয়। ওকে, সো মিস্ট্রালটা এখানে একটা উষ্ণ নয়, এটা একটা শীতল প্রকৃতির বায়ু প্রবাহ, বাকি সবগুলো উষ্ণ প্রকৃতির বায়ু প্রবাহ। এটা রোন নদী উপত্যকাতে প্রবাহিত হয়ে থাকে ফ্রান্সের। কেন্দ্র ও রাজ্য সমূহের মধ্যে ক্ষমতার বিন্যাস করা হয়েছে, এটি কোন তফসিল? কোন তফসিলে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বিন্যাস করা হয়েছে? বিভিন্ন লিস্ট আছে না ক্ষমতার বিন্যাসের, কেন্দ্রীয় লিস্ট, রাজ্য লিস্ট এবং যৌথ লিস্ট, তিনটে লিস্টে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বিন্যাস করা হয়েছে। সো এখানে রাজ্য কেন্দ্রের ক্ষমতার বিন্যাস এটা আছে 12টি যে তফসিল আছে আমাদের ভারতীয় সংবিধানে, তার মধ্যে সপ্তম তফসিলের অংশ হচ্ছে এটা। শিবাজির রাজধানী ছিল নিম্নের কোনটি? শিবাজির রাজধানী কি ছিল? মারাঠা সাম্রাজ্যের শাসক শিবাজির রাজধানী ছিল রায়গড়। রায়গড় দুর্গে তার প্রথম রাজ্যাভিষেক হয় এবং রায়গড়। পরেরটা, ভারতের বৃহত্তম বায়ু খামার কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম বায়ু খামার, উইন্ড ফার্ম কোথায় অবস্থিত? ডিয়ার স্টুডেন্টস, উত্তরটা কি হবে? উত্তর করে ফেলো। ভারতের বৃহত্তম উইন্ড ফার্মের নাম হচ্ছে মুপান্দল উইন্ড ফার্ম। মুপান্দল বায়ু খামার বা উইন্ড ফার্ম, এটা কোথায় অবস্থিত? মুপান্দাল বায়ু খামারটা, এটা শুধু ভারত নয়, পুরো সমগ্র এশিয়া মহাদেশের বৃহত্তম বায়ু খামার, তামিলনাড়ু রাজ্যে এটা অবস্থিত। নিচের কোন দলে সমস্ত উদ্ভিদ উভলিঙ্গ? নিম্নে কতগুলি উদ্ভিদের নাম দেওয়া আছে, এর মধ্যে কোন উদ্ভিদ জোটটির মধ্যে 4টি করে উদ্ভিদের নাম দেওয়া আছে, এর ভেতর কোন জোটটিতে সবগুলোই উভলিঙ্গ আছে? ভুট্টা, পেঁপে, তারপরে পপলার ও গোলাপ। পেঁপে, পপলার, গোলাপ ও ডুমুর। শশা, ভুট্টা, ডুমুর ও তরমুজ। আরেকটা আছে শশা, পেঁপে, পপলার ও গোলাপ। উত্তর করো সকলে। রাইট অ্যান্সার কি হবে? এর ভিতরে কোনটি উভলিঙ্গ? অপশন সিতে আছে, দেখো, ভুট্টা, শসা, ডুমুর ও তরমুজ, এগুলো সবই কিন্তু উভলিঙ্গ, সবকটি উভলিঙ্গ উদ্ভিদের উদাহরণ। জন্মসখী কার জীবনী? জন্মসখী হচ্ছেন একজন ব্যক্তির জীবনীমূলক গ্রন্থ। কার জীবনী এটা? জন্মসখী হচ্ছে গুরু নানকের জীবনী। কার জীবনী? গুরু নানক।
শিখ ধর্মের প্রতিষ্ঠাতা বা শিখ ধর্মের প্রথম তিনি গুরু ছিলেন, তার জীবনের নাম হচ্ছে জন্ম সাখী। কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবারের জন্য পূর্ণ স্বরাজের দাবি পেশ করা হয়? পূর্ণ স্বরাজ দাবিটা কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম পেশ করা হয়েছিল? পূর্ণ স্বরাজ এই দাবিটার আগে আমাদের জানতে হবে স্বরাজ শব্দটি প্রথম কবে ব্যবহার করা হয়েছিল। মনে রাখবে আগের দিনেই বলেছিলাম আমি 1906 সালে কলকাতা অধিবেশনে প্রথম স্বরাজ শব্দটি ব্যবহৃত হয়। ওকে, স্বরাজ শব্দটি প্রথম কবে কংগ্রেসের উত্থাপিত হয়েছিল? 1906 সালের কলকাতা অধিবেশনে প্রথম স্বরাজ শব্দটি ব্যবহার করা হয়। এবারে পূর্ণ স্বরাজের দাবি কবে করা হয়েছিল? পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল 1929 সালে গিয়ে লাহোর অধিবেশন, বিখ্যাত একটা অধিবেশন 1929 সালের 1929 লাহোর অধিবেশন। ওকে, লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়। আচ্ছা, লাহোর অধিবেশনের সভাপতি কে ছিল একটু জেনে রাখতে হবে তোমাদের। সভাপতি কে ছিল লাহোর অধিবেশনে? জওহরলাল নেহেরু, আমাদের প্রথম প্রধানমন্ত্রী। লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন 1929 সালে। ঠিক আছে, এই দুটো জিনিস একটু আলাদা আলাদা করে জেনে রাখবে। একটা কবে উত্থাপন করা হয়েছিল প্রথম পূর্ণ স্বরাজ, আর একটা স্বরাজ শব্দটি প্রথম কবে ব্যবহার করা হয়েছিল, দুটো কিন্তু আলাদা আলাদা বিষয়। শীতকালে কোন উপকূলে বৃষ্টিপাত হয়? দেখো, এই যে জুন মাসের প্রথম দিকে আমাদের ভারতে মালাবার উপকূল অঞ্চল আছে, যে মালাবার উপকূল অঞ্চলে কিন্তু জুন মাসের প্রথম দিকে আমরা জানি যে মৌসুমী বায়ু সেটা প্রবেশ করে থাকে। ওকে, ধরো এটা ভারতের ম্যাপের যে পশ্চিম উপকূল আছে, এই দিক থেকে দক্ষিণ পশ্চিম যে মৌসুমী বায়ু সেটা ধেয়ে আসছে, এসে এখানে যে মালাবার উপকূল আছে এখানে প্রথম বৃষ্টিপাত ঘটায়। বৃষ্টিপাত ঘটানোর পরে আস্তে আস্তে এটা ভারতের অন্যান্য স্থানে চলে যায়। এখান থেকে যাওয়ার সময় সেই করমণ্ডল উপকূল, তামিলনাড়ুর যে উপকূল, এটাকে আমরা বলে থাকি করমণ্ডল উপকূল। এই তামিলনাড়ু রাজ্যের উপকূলটাকে বলা হয় করমণ্ডল উপকূল। এখানে যখন জুন মাসের প্রথম দিকে মৌসুমী বায়ু আসে তখন একবার বৃষ্টিপাত ঘটায়। আবার যখন শীতের শুরুতে বা শরৎকালের দিকে যখন মৌসুমী বায়ুটা ফেরত যায়, মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল হচ্ছে শরৎকাল। ঠিক আছে, সো এখানে শীতকাল কথাটা ব্যবহার করা হয়েছে। সো শীতকালে বৃষ্টিপাত অর্থাৎ আবার বৃষ্টিপাত হয় এই করমণ্ডল উপকূলে। করমণ্ডল উপকূলে দুবার বৃষ্টিপাত হয়। বর্ষা হয় করমণ্ডল উপকূলে কয়বার? 2 বার হয়ে থাকে। এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, তামিলনাড়ুর করমণ্ডল উপকূল। মানব দেহের কোন অঙ্গে লিম্ফোসাইট কোষ গঠিত হয়? লিম্ফোসাইট এটা একটা কি? লিম্ফোসাইটটা কি বলতো? আমি বলবো না, বললেই উত্তরটা তোমরা সহজে করে ফেলবে। দেখি কেমন পারো তোমরা। লিম্ফোসাইট কোষ গঠিত হয় কোন অঙ্গে? যকৃৎ, দীর্ঘহাড়, অগ্নাশয় এবং অস্থিমজ্জা। লিম্ফোসাইটটা কি? লিম্ফোসাইটটা হচ্ছে একটা রক্তকণিকা। কি রক্তকণিকা? এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। মোনোসাইট, লিম্ফোসাইট ইত্যাদি হচ্ছে শ্বেত রক্তকণিকা। এগুলোর কাজ কি? শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। সো এই শ্বেত রক্তকণিকা লিম্ফোসাইট এটা কোথায় গঠিত হয়? শুধু শ্বেত রক্তকণিকা নয়, আমাদের যে রক্তকণিকাগুলো সেটা সাধারণত অস্থিমজ্জাতে তৈরি হয়। তো অস্থিমজ্জা ইজ অপশন রাইট, অপশন ডি। এটা তোমাকে একটু প্রশ্নটা ঘুরিয়ে দিল। এখানে যদি প্রশ্নে থাকতো রক্তকোষ কোথায় তৈরি হয়, তাও কিন্তু অ্যান্সার হবে অস্থিমজ্জাতে তৈরি হয়ে থাকে রক্তকোষ। পশ্চিমবঙ্গ সরকার দুয়ারে সরকার প্রকল্পের ঘোষণা করেন কবে? কত সালে? দুয়ারে সরকার প্রকল্প তোমরা নিশ্চয়ই জানো। দুয়ারে সরকার প্রকল্পটা পশ্চিমবঙ্গ সরকারের একটা স্কিম। পশ্চিমবঙ্গ সরকারের কিছু কিছু স্কিম তোমাদের কিন্তু মনে রাখতে হবে, এগুলো থেকে প্রশ্ন দিয়ে থাকে পরীক্ষায়। হ্যাঁ,
বিভিন্ন সবুজ সাথী প্রকল্প, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তারপরে আরো বিভিন্ন যে পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, এই সমস্ত প্রকল্পগুলো আছে সবগুলোই তোমাকে কিন্তু একটু মনে রাখতে হবে। দুয়ারে সরকার প্রকল্পটা শুরু হয়েছিল একদমই 2020 সালের শেষের দিকে। অপশন সি ইজ রাইট অ্যান্সার। 2020 সালে দুয়ারে সরকার প্রকল্পটা ঘোষণা হয়েছিল। আজকের হোমওয়ার্ক, আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটির সদর দপ্তর কোথায় অবস্থিত? রেড ক্রস সোসাইটি এটা একটা হচ্ছে স্বেচ্ছাসেবিক সংগঠন বা স্বেচ্ছাসেবিক সোসাইটি। এই সংগঠনটা বা এই সোসাইটিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? কমেন্ট করে সকলে এটার উত্তর জানিয়ে যাবে। নেক্সট প্রশ্ন, শব্দের এসআই এককের নামকরণ করা হয়েছিল কোন পদার্থবিজ্ঞানীর সম্মানে? কোন পদার্থবিজ্ঞানীর নাম অনুসারী বা কোন পদার্থবিজ্ঞানীর সম্মানে শব্দের এসআই এককের নামকরণ করা হয়েছে? শব্দের এসআই একক কি দিয়ে প্রকাশ করা হয়? এইচ জেড দিয়ে প্রকাশ করা হয়। এইচ জেড মানে হচ্ছে হার্টজ। এইচ জেড মানে হচ্ছে হার্টজ। তো হার্টজ প্রকাশ করা হয়ে থাকে কার নাম অনুসারে? এখানে একজন ব্যক্তির নামে আমরা হার্টজ দেখতে পাচ্ছি, হেনরিক রুডলফ হার্টজ। এনার নাম অনুসারেই কিন্তু শব্দের এসআই এককের নামকরণ করা হয়েছে। অপশন এ। পরেরটা, ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় হিসাবে নিযুক্ত ছিলেন? ভারত ছাড়ো আন্দোলন খুবই বড় প্রকৃতির একটা আন্দোলন ছিল, ভারত ছাড়ো আন্দোলন। এই আন্দোলনটা যখন শুরু হয়েছিল, কখন শুরু হয়েছিল এই আন্দোলনটা? ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল কবে বলো? রাইট অ্যান্সার করো। ভারত ছাড়ো আন্দোলনটা শুরু হয়েছিল 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনটা শুরু হয়েছিল। এই আন্দোলনে ভাইসরয় হিসাবে নিযুক্ত, এই আন্দোলন যখন শুরু হয় তখন যিনি ভারতের ভাইসরয় ছিলেন তিনি হচ্ছেন লর্ড লিনলিথগো। লর্ড লিনলিথগো 1936 সালে ভারতের ভাইসরয় হিসাবে নিযুক্ত হন এবং 1943 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন। সময়কালটা একটু মনে রাখবে, 36 থেকে 43 পর্যন্ত। লর্ড লিনলিথগোর সময় অনেক গুরুত্বপূর্ণ কাজ হয়েছিল। কি কি কাজ হয়েছিল? এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল, আমরা জানি। এই সময় লর্ড লিনলিথগো যখন ভারতের ভাইসরয় ছিল তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939-এ। এছাড়া এই সময় আমাদের ভারতের মধ্যে কি কি হয়েছিল? ভারতের মধ্যে আমরা যদি দেখি ক্রিপস মিশন, খুবই ইম্পর্টেন্ট, ক্রিপস মিশন 1942 তার সময়ে ভারতে এসেছিল। আর কি এসেছিল তার সময়? ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। এছাড়া একক সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়েছিল এই সময়ে কিন্তু। তারপরে পাকিস্তান প্রস্তাব করা হয়েছিল, পেশ করা হয়েছিল এনার সময়, লর্ড লিনলিথগোর সময়ে প্রথম পাকিস্তান প্রস্তাবটা উঠে এসেছিল। ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ কিন্তু তার সময়ে হয়েছিল। প্রস্তাবনা সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? বলো, প্রস্তাবনা সম্পর্কিত কোন তথ্যটি সঠিক? অপশন এ, এটি সংবিধানের প্রণেতাদের আদর্শ ও মূল্যবোধকে ব্যাখ্যা করে। অপশন বি, এটি সংবিধানের প্রাণ ও আত্মারূপে বিবেচিত হয়। অপশন সি, এটি সংবিধানের কার্যকরী অংশের অন্তর্ভুক্ত নয়। উপরোক্ত সবকটি এখানে সঠিক তথ্য দেওয়া আছে। দেখো, প্রথমটা প্রণেতাদের আদর্শ মূল্যবোধকে ব্যাখ্যা করে, অবভিয়াসলি ব্যাখ্যা করে। এখানে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতন্ত্র বলে আমাদের ভারতীয় সংবিধানকে বলা হয়েছে বা ভারতকে প্রকাশ করা হয়েছে এখানে, তাই তো? ভারতকে বর্ণনা করা হয়েছে কি হিসাবে? সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে ভারতকে বর্ণনা করা হয়েছে। প্রাণ ও আত্মা, দেখো সংবিধানের প্রস্তাবনাকে অনেক ব্যক্তিরা অনেক কিছু বলেছেন, তার মধ্যে একজন ব্যক্তি দ্য সোল অব দ্য কনস্টিটিউশন বলেছেন, তিনি হচ্ছেন ঠাকুরদাস ভার্গব। ঠাকুরদাস ভার্গবের মতে এটা ভারতের আত্মা ও প্রাণ। পরেরটা, এটি সংবিধানে কার্যকরী অংশের অন্তর্ভুক্ত নয়। একদমই, এটা কিন্তু কোনো ধারার মধ্যে নেই, এটা কোনো ধারার মধ্যে নেই, প্রস্তাবনা কোনো ধারার মধ্যে নেই। প্রস্তাবনা একদমই আমাদের সংবিধান শুরুর প্রথমেই আছে এটা। তারপরে উপরোক্ত সবগুলোই সঠিক, এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি। উপরোক্ত সবগুলোই কিন্তু সঠিক তথ্য এখানে দেওয়া আছে। কোন ভারতীয় ক্রিকেটারের আত্মজীবনীমূলক বই আই হ্যাভ দ্য স্ট্রিটস এ কুট্টি ক্রিকেট স্টোরি প্রকাশ পেয়েছে?
কার একটি আত্মজীবনীমূলক গ্রন্থ এটি? আই হ্যাভ দ্য স্ট্রিটস, এটা 2024 সালে সম্প্রতি প্রকাশিত একটা গ্রন্থ। আই হ্যাভ দ্য স্ট্রিটস এ কুট্টি ক্রিকেট স্টোরি, এই বইটি প্রকাশ পেয়েছে। এটির রচয়িতাকে বা এটি কার আত্মজীবনীমূলক গ্রন্থ? রাইট অ্যান্সার হবে আমাদের ভারতের স্পিন বোলার রবিচন্দ্রন অশ্বিনের আত্মজীবনী এটা। গ্রহবর্মণ কোন রাজবংশের রাজা ছিলেন? রাজা গ্রহবর্মণ কোন রাজবংশের শাসক ছিলেন? চেরা, শুঙ্গ, মৌখরী এবং রাষ্ট্রকূট। দেখো এটা খুবই ইজি কোশ্চেন। বর্মন থাকলেই মনে করবে তারা হচ্ছে মৌখরী বংশের শাসক ছিলেন। হরিবর্মন, তারপরে গ্রহবর্মন, তারপরে ঈশ্ববর্মন, এসব হচ্ছে এক একজন বর্মন যাদের নামের পিছনে আছে, মনে রাখবে তারা মৌখরী বংশের শাসক ছিলেন। হ্যাঁ, তাই আবার যেন তোমরা ওই নরসিংহ বর্মন, মহেন্দ্র বর্মন ওইগুলো একত্রে করে ফেলো না, ওরা আবার পল্লব শাসক। হ্যাঁ, নরসিংহ বর্মন, মহেন্দ্র বর্মন, শিবিস্কন্দ বর্মন, এরা হচ্ছে আবার এক একজন পল্লব শাসক। তো গ্রহ বর্মন ইনি হচ্ছেন একজন মৌখরী বংশের শাসক ছিলেন। মৌখরী বংশ এটা গুপ্ত পরবর্তী একটা বংশ। গুপ্ত বংশ যখন একদমই শেষের দিকে, তখন এই বংশটার উৎস হয়েছিল। এবং এটা কোথায় শাসন করেছিল? বর্তমান উত্তরপ্রদেশের অঞ্চল কনৌজ, কনৌজকে এরা শাসন করেছিল। কোথায় ছিল এই রাজবংশটা? কনৌজে ছিল। দ্য অ্যাডোব অফ ক্লাউডস, অ্যাডোব অফ ক্লাউডস মানে কি? মেঘের আবাসস্থল বা মেঘের আবাসস্থল, অ্যাডোব অফ ক্লাউডস এর বাংলা অর্থ। তো এখানে কোন রাজ্যটিকে মেঘের আবাসস্থল বা দ্য অ্যাডোব অফ ক্লাউডস বলা হয়? এটা নামের মধ্যে আছে, মেঘালয়। মেঘ যুক্ত আলয়, মেঘের আবাসস্থল মেঘালয়কে বলা হয় অ্যাডোব অফ ক্লাউড। আচ্ছা, মেঘালয় রাজ্য সম্পর্কে কয়েকটা তথ্য তোমাদের বলে রাখি। মেঘালয় রাজ্যটা গারো, খাসি, জয়ন্তিয়া এই যে উচ্চভূমি আছে সেই উচ্চভূমি নিয়েই গড়ে উঠেছিল। এটা একটা সময় পর্যন্ত অসম রাজ্যের অন্তর্গত ছিল, কিন্তু 1969-এ অসম থেকে, অসম ভেঙে এই রাজ্যটা তৈরি হয়। এই রাজ্য তৈরি হয়েছিল এবং এই রাজ্যটার আমরা একটা যদি ইতিহাসের দিকে তাকাই, এই রাজ্যটার যে নামকরণ, এই নামকরণের পিছনে একজন ব্যক্তি দায়ী। কে বলতো এই নামকরণের পিছনে দায়ী? তিনি হচ্ছেন শিবপ্রসাদ চ্যাটার্জি বা SP চ্যাটার্জি। SP চ্যাটার্জি ইনি এই রাজ্যটার নামকরণ করেন। ইনি একজন বাঙালি ভূগোলবিদ ছিলেন। হ্যাঁ, ইনি মেঘালয়ের নামকরণ করেছিলেন। ডিয়ার স্টুডেন্টস, TWS একাডেমিতে বর্তমানে অনেক ব্যাচ চলছে। তোমরা আমাদের ব্যাচ থেকে পড়তে পারো, ব্যাচে যুক্ত হয়ে আমাদের কাছ থেকে সেরা চাকরির প্রিপারেশন নিতে পারো। তার জন্য TWS একাডেমি অ্যাপটিকে ডাউনলোড করতে হবে। তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই ডাউনলোড করবে। আর এই ব্যাচগুলো তোমরা এখানে ভর্তি হলে সমস্ত একদমই বেসিক থেকে প্রিপারেশন নিতে পারবে। কেউ যদি চাও আমি প্র্যাকটিস করব, দুর্দান্ত প্র্যাকটিস ব্যাচ আছে এখানে। WBP KPPSCর স্পেশাল প্র্যাকটিস ব্যাচ, এছাড়া সেন্ট্রালের পরীক্ষার জন্য SSC ফাউন্ডেশন, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচও কিন্তু এখানে আছে। তো আমি সকলকে বলবো, তোমরা যদি একদমই বাড়ি বসে স্বল্প মূল্যে বাড়ি থেকে ক্লাস করতে চাও, বেস্ট ক্লাস করতে চাও, তাহলে TWS একাডেমি অ্যাপে তোমরা আজই ভর্তি হয়ে যাও। সেখানে ভর্তি হলে তোমরা একদমই স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে পশ্চিমবঙ্গের সেরা চাকরির প্রস্তুতি নিতে পারবে। সেখানে আমিও ক্লাস করাচ্ছি এবং অন্যান্য টিচাররা তোমাদের রুটিন ভিত্তিক প্রতিদিন ক্লাস করাচ্ছে। প্রতিটা ক্লাসের PDF এবং প্রতিটা ক্লাসের PDF তোমরা পাবে। তার সঙ্গে হচ্ছে তোমার আরো অন্যান্য বিভিন্ন ফিচার্স, মক টেস্ট থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ফিচার্স সেখানে দেওয়া হবে। যদি তুমি লাইভ ক্লাস মিস করো তাহলে তুমি রেকর্ড দেখার সুযোগ পাবে। তো বিভিন্ন সুযোগ সেখানে থাকছে। অবভিয়াসলি তোমরা TWS একাডেমিতে যুক্ত হয়ে যাও আজই। স্পেশাল অফার এখন চলছে, যুক্ত হলে অনেকটা ছাড় পেয়ে যাবে। সিকিমের রাজধানী হলো কি? সিকিম রাজ্য আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য। সিকিম রাজ্যটা পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী রাজ্য। এই রাজ্যটার রাজধানী কি? রাইট অ্যান্সার ইজ অপশন বি, গ্যাংটক হচ্ছে সিকিমের রাজধানী। আচ্ছা, সিকিমের মুখ্যমন্ত্রীটাকে একটু বলে ফেলো ডিয়ার স্টুডেন্টস।
সম্প্রতি সিকিমের মুখ্যমন্ত্রী কিন্তু আবার তিনি নিযুক্ত হয়েছেন। কে নিযুক্ত হয়েছেন? আর রাজ্যপালকে এটাও বলো। সম্প্রতি লোকসভা ভোট হয়েছিল যে আমাদের, সেই লোকসভা ভোটের সঙ্গে সিকিমে কিন্তু অ্যাসেম্বলি ইলেকশনও হয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন কে? প্রেম সিং তামাং, তিনি আবার কিন্তু সিকিমের মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন। প্রেম সিং তামাং। আর সিকিমের রাজ্যপালকে? রাজ্যপাল হচ্ছেন লক্ষণ আচার্য, ইনি হচ্ছেন বর্তমানে সিকিমের রাজ্যপাল। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যের দুটি পাখি অভয়ারণ্য নাগি ও নাকটি অভয়ারণ্য রামসার সাইট তালিকায় যুক্ত হয়েছে সম্প্রতি? নাগি ও নাকটি এই দুটি হচ্ছে অভয়ারণ্য, পাখি অভয়ারণ্য, এই দুটিকে সম্প্রতি রামসার সাইটের অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতে বর্তমানে যেদিন আমি ক্লাসটা করাচ্ছি এই দিন অনুযায়ী বর্তমানে 82টি, কতগুলি? 82টি রামসার সাইট বা রামসার জলাভূমি আছে। ওকে, এই 82টি রামসার সাইটের মধ্যে সবচেয়ে সম্প্রতি যে দুটিকে অ্যাড করা হয়েছে সে দুটি হচ্ছে নাগি ও নাকটি। এই দুটি অবস্থিত একটি রাজ্যে, যেটা হচ্ছে বিহার রাজ্যে। নিম্নলিখিত কোন জোড়টি সঠিক নয়? কোন জোড়টি নিচের সঠিক নয়? লোহা ম্যাগনেটাইট, এখানে কতগুলি ধাতু এবং তার আকরিকের নাম দেওয়া আছে। লোহা ম্যাগনেটাইট, তামা চ্যালকোসাইট, অ্যালুমিনিয়াম বক্সাইট, জিঙ্ক বলা হচ্ছে জিপসাম। দেখি এক এক করে কোনটার আকরিক কি। লোহার আকরিক কি? ম্যাগনেটাইট, একদমই ম্যাগনেটাইট হচ্ছে লোহার আকরিক, এটা একদমই ঠিক আছে। ম্যাগনেটাইট, হেমাটাইট, ম্যাগনেটাইট, তারপরে হচ্ছে সিডেরাইট, আয়রন পাইডাইটস এবং প্রভৃতি, এগুলো কিন্তু এক একটা তোমার লোহার আকরিক। তামার আকরিকের মধ্যে চ্যালকোসাইট অবশ্যই তামার আকরিক। আর কি কি আছে এছাড়া চ্যালকোসাইট ছাড়া? আর হচ্ছে কিউপ্রাইট হচ্ছে তামার আকরিক। দেন হচ্ছে কপার গ্লান্স, কপার পাইরাইটস ইত্যাদি হচ্ছে তামার বিভিন্ন আকরিক। অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট, গিবসাইট, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক বক্সাইট। তারপরে গিবসাইট, দেন হচ্ছে ক্রায়োলাইট ইত্যাদি হচ্ছে এর আকরিক। ঠিক আছে, এখানে দেখো রাইট অ্যান্সার হবে অপশন ডি। জিঙ্কটা কিন্তু সঠিকভাবে মিলছে না। জিঙ্কের আকরিক কি কি? জিঙ্কের আকরিক হচ্ছে ক্যালামাইন, জিঙ্ক ব্লেন্ড, ইত্যাদি হচ্ছে এক একটা জিঙ্কের আকরিক। ক্যালামাইনটার প্রধান অন্যতম আকরিক। তাহলে জিপসামটা কিসের আকরিক? অনেকের প্রশ্ন এখানে থাকবে, স্যার জিপসামটা তাহলে কিসের আকরিক একটু বলে দিন। জিপসামটা কিসের আকরিক মনে রাখো। জিপসামটা কিসের আকরিক? জিপসামটা হচ্ছে তোমার ক্যালসিয়ামের আকরিক। ক্যালসিয়ামের আকরিক জিপসাম। আর কি কি আছে ক্যালসিয়ামের আকরিক? ডলোমাইট একটা কিন্তু ক্যালসিয়ামের আকরিক। এগুলো ক্যালসিয়ামের আকরিক। ওকে, কার সভাপতিত্বে প্রথম জৈন সম্মেলন অনুষ্ঠিত হয়? জৈন ধর্মের প্রথম সম্মেলন আয়োজিত হয়েছিল কার সভাপতিত্বে? আমরা বৌদ্ধ ধর্মের সম্মেলন সম্পর্কে পড়েছি, কিন্তু জৈন ধর্মেও কিন্তু সম্মেলন হয়েছিল তাদের। তো জৈন ধর্মের প্রথম সম্মেলন, জৈন ধর্মে আমরা দুটি প্রধান সম্মেলনের কথা পাই, যার মধ্যে প্রথম সম্মেলনটা হয়েছিল কার সভাপতিত্বে? আচ্ছা চলো এক এক করে একটু জেনে নিই। প্রথম সম্মেলন জৈন ধর্মে আমরা জানি 24 জন তীর্থঙ্কর এসেছিল। প্রথম সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে। আচ্ছা, চন্দ্রগুপ্ত মৌর্য কি ইনি কিন্তু জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন, এটা মনে রাখবে। জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে সভাপতিত্ব এই প্রথম জৈন সম্মেলনটা অনুষ্ঠিত হয়।
এর সভাপতিত্ব করেছিলেন কে? সভাপতিত্ব করেছিলেন স্থূলভদ্র। ইনি একজন বৌদ্ধ জৈন পণ্ডিত ছিলেন। স্থূলভদ্র তিনি সভাপতিত্ব করেন। এই প্রথম জৈন সম্মেলন সম্পর্কে একটা প্রধান তথ্য তোমরা জেনে রাখো, এই সম্মেলনে জৈন ধর্মের দুটি ভাগ, কি কি বলতো? একটা হচ্ছে শ্বেতাম্বর ও আরেকটা হচ্ছে দিগম্বর। যেমন বৌদ্ধ ধর্মে দুটো ভাগ আছে, হেনযান মহাযান, তেমনি জৈন ধর্মে দুটো ভাগ, শ্বেতাম্বর দিগম্বর। তো জৈন ধর্মের প্রথম যে সম্মেলন হয়েছিল সেই সম্মেলনেই কিন্তু শ্বেতাম্বর আর দিগম্বরের এই যে বিভাজন এটা তৈরি হয়েছিল। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ ভারতে অবস্থিত কোনটি? হিমালয় পর্বতমালা। পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু পর্বত শ্রেণী নবীন ভঙ্গিল পর্বত এটা একটা, এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হচ্ছে হিমালয়। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট বা সাগর মাথা। এই মাউন্ট এভারেস্টটাকে নেপালে কিন্তু সাগর মাথা বলা হয়। এটা কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট এটা নেপালে অবস্থিত। ঠিক আছে। ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গডউইন অস্টিন বা K2, কিন্তু এটা হিমালয়ের অংশ নয়, এটা কারাকোরাম পর্বতের অংশ। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি? কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা কোথায় আছে? এটা হচ্ছে সিকিমে অবস্থিত, এটা হচ্ছে সিকিম রাজ্যে আছে। রোশন কুমারী কোন নৃত্যশৈলীর একজন শিল্পী ছিলেন? রোশন কুমারী একজন বিখ্যাত নৃত্যশিল্পী ছিলেন। কোন নৃত্যের সঙ্গে তিনি যুক্ত ছিলেন? কিছু এখানে আমাদের ক্লাসিক্যাল ড্যান্স ধ্রুপদী নৃত্যের নাম দেওয়া আছে, কুচিপুড়ি, কত্থক, কথাকলি, ওডিসি। এর মধ্যে কোনটি রাইট অ্যান্সার হবে? কুচিপুড়ি কোথায়? অন্ধ্রপ্রদেশে বিখ্যাত। কত্থক উত্তর ভারতে বিখ্যাত বা উত্তরপ্রদেশ অঞ্চলে বিখ্যাত। কথাকলি কোথায়? কথাকলি কেরালাতে বিখ্যাত। ওডিসি ওড়িশা রাজ্যে বিখ্যাত। রোশন কুমারী কিসের সাথে যুক্ত ছিলেন? রোশন কুমারী যুক্ত ছিলেন তিনি কত্থক নৃত্যের সঙ্গে। কত্থক নৃত্যের সঙ্গে বিরজু মহারাজ, লাচ্চু মহারাজ, শম্ভু মহারাজ, রোশন কুমারী, এদের নাম কিন্তু আমরা পেয়ে থাকবো। সো এরা এক একজন কত্থক নৃত্যশিল্পী। আর কত্থক নৃত্যটা কোথায় বলতো বিখ্যাত? কত্থক নৃত্যটা হচ্ছে উত্তর ভারত বা উত্তর প্রদেশে। ওকে। কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়? কলকাতা মেডিকেল কলেজটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? খুবই সহজ প্রশ্ন ডিয়ার স্টুডেন্টস, রাইট অ্যান্সার হবে 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, প্রতিষ্ঠাতা কে একটু জেনে রাখো। প্রতিষ্ঠাতা কে ছিল এই মেডিকেল কলেজের? তিনি হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, যিনি আমাদের ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। ভারতের প্রথম গভর্নর জেনারেল বা বাংলার শেষ গভর্নর জেনারেল তিনি ছিলেন। জাতীয় উন্নয়ন পরিষদ বা যেটাকে আমরা ইংরেজিতে বলবো ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এটা প্রতিষ্ঠিত হয়েছিল কবে? জাতীয় উন্নয়ন পরিষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল প্রতিষ্ঠিত হয় 1952 সালে। কি পরিমাপের জন্য পারসেক একক ব্যবহার করা হয়? পারসেক একটা একক, এটা কিসের একক এবং এটা কি পরিমাপ করতে ব্যবহার করা হয়? ত্বরণ, উচ্চতা, অতিক্রান্ত দূরত্ব এবং মহাজাগতিক দূরত্ব কি পরিমাপ করতে পারসেকের ব্যবহার আমরা দেখি? পারসেক এককটা হচ্ছে একটা দৈর্ঘ্যের একক, এটা একটা দৈর্ঘ্যের একক। পারসেক এককের সাহায্যে পরিমাপ করা হয় মহাজাগতিক দূরত্ব। অনেক বড় বড় দূরত্ব, মহাজাগতিক দূরত্ব পরিমাপ করতে পারসেক এককের ব্যবহার করা হয়। ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখছিলে কমেন্ট করে সকলে জানাবে ক্লাসটি কেমন লাগলো। আই হোপ ক্লাসটি তোমাদের ভালো লাগে। প্রতিদিন ক্লাসটি কন্টিনিউ করো, আমিও তোমাদের সঙ্গে তাহলে কন্টিনিউ করব যদি তোমরা প্রতিদিন ক্লাসটা ধৈর্য সহকারে প্রতিদিন দেখতে থাকো। ওকে, সুন্দর সুন্দর প্রশ্ন থাকবে, প্র্যাকটিস করার মতো একদমই বেস্ট প্রশ্ন থাকবে। অবভিয়াসলি এখান থেকে তোমরা পরীক্ষায় আশা করব কমন পাবে। সুন্দর প্রশ্ন উত্তর দিয়ে সাজাবো ক্লাসগুলো, আমি রেগুলার করারও চেষ্টা করব। আর সকলে একটু লাইক করবে ক্লাসে এবং শেয়ার করবে। সকলে ভালো থাকবে, টাটা।